নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে। তো আজকে আমরা তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এবারের মডেল অ্যাক্টিভিটি টাস্কের একটি বিশেষত্ব হলো এবারে নাম্বারিং সিস্টেম করা হয়েছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান দেওয়া হয়েছে। তো এর একটাই কারণ, যদি কোভিড পরিস্থিতিতে পরবর্তীকালে স্কুল না খোলে সেক্ষেত্রে এই নাম্বার দিয়ে তোমাদের অ্যানুয়ালের মূল্যায়ন তৈরি হবে। তো ভিডিওটি শুরু করবো তার আগে বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ এর পরের যদি সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটা, তাহলে পরে কোনো অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো এবার দেখে নিই প্রশ্নতে কী কী দিয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তরটাও দিয়েছে। একের দাগে 6টা প্রশ্ন দিয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2। এরপর দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর দাগের দিয়েছে প্রতিটি প্রশ্নের মান 3, সেখানেও 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর 3-এর দাগে দিয়েছে কিছুটা গ্রামাটিক্যাল অর্থাৎ ব্যাকরণগত প্রশ্ন। তারপর 3-এর দাগে 4টা বলেছে কাঁচা ও বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। এবং 4-এর দাগে বলেছে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে গেছে, এই জন্য নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের কাছে একটি চিঠি লিখো। তো এবার চলো আমরা এর উত্তরগুলো জেনে নিই। দেখো, পার্ট 6 সেপ্টেম্বর মাসের প্রথম প্রশ্নের উত্তর বলছি। একের দাগের প্রশ্ন ছিল তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কার দাঁড়ানোর এই আহ্বান? কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? তো যেটা উত্তর হচ্ছে মানিক বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি গুণসম্পন্ন মানুষকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অবক্ষয়ী সমাজে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। সুতরাং মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার উৎপীড়ন না চালিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে কবি আরতি জানিয়েছেন। আচ্ছা, একের দাগে 2-এরটা রমেশ অবাক হইয়া কহিল ব্যাপারটা কী? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে জানা যায় যে গ্রামের চাষিদের একমাত্র ভরসা ছিল গাঁয়ের 100 বিঘা জমি, কিন্তু টানা বৃষ্টির ফলে সেই জমিতে জল জমে গেছে। এই জল বার করে দেবার একমাত্র উপায় হলো জমিদারির দক্ষিণ দিকের বাঁধ কেটে ফেলা। কিন্তু এই বাঁধ লাগোয়া জমিদারির এক জলা আছে যা থেকে জমিদারদের আয় হয়, এবং তাই বাঁধ কাটতে তারা চান না। এই গভীর বিপদ থেকে রক্ষা পেতেই তারা দয়ালু জমিদার রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল। একে দেখে 3-এরটা একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের দেখে কথা মনে হয়? ছন্নছাড়া কবিতাটিতে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বলতে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া যুবকের কথা বলা হয়েছে, যারা চোঙা প্যান্ট, চোখা জুতো ও কড়া মেজাজে বিদ্যমান। ওরা আসলে সমাজের শিক্ষিত যুবকের দল যারা বেকারত্ব ও দারিদ্রতার শিকার, তাই তাদের ভেতরে শিক্ষা থাকলেও নৈরাজ্যের শিকার হয়ে তা অকেজো হয়ে পড়েছে। আচ্ছা, এরপরে একের দাগে 4-এর গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন মন্তব্যের কারণ কী? লেখক জগদীশচন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন, কারণ তার মনে হয়েছে গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেকার নানান স্বভাব বৈশিষ্ট্যের অনুরূপ। মানুষের মতো এদের জীবনও অভাব, অনটন এবং দুঃখ কষ্টে আছে। অভাবে পড়ে এরাও মানুষের মতো চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে, তাদের মধ্যেও সেই সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে। এবার একের দাগের 5-এরটা বলেছে তবু নেই, সে তো নেই রে। কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে।
বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই, অর্থাৎ আশ্রয় নেই। হাওয়াদের বাড়ি না থাকায় তারা পৃথিবীর সর্বত্র জলে, স্থলে, পাহাড়ে, বন জঙ্গলে বাড়ির খোঁজ করে বেড়ায়। কখনো শহরের ঘন ভিড়ে, কখনো বা জনহীন প্রান্তরে সর্বত্রই তারা বাড়ির খোঁজ করে। তাদের এই কোনো স্থায়ী ঠিকানা বা আপন আশ্রয় না থাকায় যন্ত্রণা পংক্তিতে মর্মরিত হয়ে উঠেছে। একে দেখে ছয়েরটা ছন্দহীন বুনো চালতার। বুনো চালটাকে ছন্দহীন বলা হয়েছে কেন? কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দ্বিপ্রহরকে ভালোবাসেন। সেই নির্ঝুম দুপুরে জলসেরি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়। কিন্তু বাতাসহীন দুপুরে বুনো চালতার দলে কোনো দোলন দেখা দেয় না। প্রকৃতিতে যেমন ভিজে বেদনার গল্প আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে, আর সেই বেদনাতেই বুনো চালতা ছন্দহীন। এবার দুয়ের দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুয়ের একেরটা, এগুলো 3 নম্বর করেছিল যে দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। দেখো, মানবিক বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতাটির মধ্যে মানুষের মানবাধিকার অবক্ষয়ের মানবিকতার অবক্ষয়ের দিকটিকে তুলে ধরেছেন। মানুষ শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মান ও হুঁশের অর্থ। অর্থাৎ যত মানুষ আধুনিকতার শিখরে উত্তীর্ণ হয়েছে, ততই মানবিকতার অবক্ষয় দেখা দিয়েছে। মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সুযোগ সন্ধানী ও ক্ষমতালোভী। মনুষ্যত্ব, বিকাশবোধ ইত্যাদি যেগুলো মানুষের সদ্গুণ বলে বিবেচিত, সেই সমস্ত গুণসম্পন্ন মানুষকে তিনি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তো সেই সমস্ত মানুষের কথা কবি সর্বদা মনে করেন এবং যেভাবেই হোক প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ায়। এটাই কবিতার ভাববস্তু। দুয়েরটা রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি? উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। রমেশ রমার কাছে বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয় কারণ জলায় রমারও অধিকার রয়েছে। তারা দুজনে মত দিলে বেনি রমাত হলেও বাঁধ কেটে তারা জল বার করে দিতে পারবে। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয়ই রমার মত থাকবে। সেভাবে রমা রাজি হলে একা বেনির আপত্তিতে কোনো কাজ হবে না। কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞেস করে। রমেশ তখন অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং এই সামান্য ক্ষতিটুকুকে মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি জানিয়ে দেয় এতগুলো টাকা সে লোকসান করতে পারবে না। রমা তখন তাকে জানালো তার বাঁধ কাটায় মত নেই এবং রমেশের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এই অপ্রত্যাশিত আশা ভঙ্গে রমেশ হতবুদ্ধ হয়ে গেল। তুই দেখে তিনটা, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? একটি বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়ায় একদল ছন্নছাড়া বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। এমন সময় কবির সহানুভূতিশীল দরদি মনের পরিচয় দিয়ে তাদের গাড়িতে লিফট দিতে চায়। গাড়ি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া ভিখিরির শরীরটিকে তারা পাঁজাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। কিন্তু কবি তাদের মতো মানবিক নন, তাই ভিখিরির দেহের রক্তের দাগ থেকে ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। 2-4টা জীবনের ধর্ম গাছের কথা রচনায় কীভাবে ব্যক্ত হয়েছে? গাছের কথা নামক রচনায় বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের জীবন ধর্মের আলোচনা প্রসঙ্গে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন। শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন, বিকাশ, বুদ্ধি ও গতি হলো জীবনের ধর্ম। শুকনো ডালের এই বৈশিষ্ট্য নেই। গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছেন। বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন। উত্তাপ, জল ও মাটির সংস্পর্শে
বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এবং তা থেকে যথাসময়ে চারা গাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। অনুরূপভাবে মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 2-5টা কী করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতির আলোকে বুকুর চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। বুকুকে দুপুরবেলা তার মা 100 বার ধরে বুঝিয়েছে সবসময় সত্য কথা বলতে হবে এবং কারো কাছে থেকে কোনো কিছু গোপন করা উচিত নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোথায় কেমন আচরণ করা উচিত তিনি তার শিক্ষা দেননি। এই অতিথিদের অসময়ে বাড়িতে আসা প্রসঙ্গে মা ও বাবা যে যে মন্তব্যগুলি করেছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন সেগুলিকে সে অতিথিদের সামনে প্রকাশ করে দেয়। কারণ মা ঘরের ভেতরে অসন্তুষ্ট হলেও বাইরে অতিথিদের সামনে খুব আনন্দ করছিলেন। ছেনু মাসিদের সঙ্গে আসা ছেলেটি আলমারি ভেঙে বই বের করে ছড়ালে তাকেও বেশ কয়েকটি কথা শুনিয়ে দেয় বকু। বাবা অফিস থেকে ফিরে অতিথিদের সম্পর্কে কী মন্তব্য করেছেন তাও বুকু সবাইকে জানিয়ে দেয়। বুকু বুঝতে পারেনি বড়রা যে আচরণ প্রতিদিন ছোটদের শেখায় সেই আচরণ বাস্তব জীবনে ছোটরা করে ফেললে বড়রাও ক্ষেত্রবিশেষে তাদের শেখানো আচরণকেই ভুল বলে বলতে শেখায়। ছোট্ট বুকু ভেবেছিল মা হয়তো সত্য কথা বললে সন্তুষ্ট হবেন, উল্টে সে তাকেই মার খেতে হবে তা সে ভাবেনি। অর্থাৎ সরল স্বাভাবিক 6 বছরের শিশু বুকুর পক্ষে স্থানকাল পাত্র বিবেচনা করে কথা বলার দক্ষতা গড়ে ওঠেনি বলেই সে অসহায়তার সম্মুখীন হয়েছে। এবার 2-6টা আজ সকালে মনে পড়লো একটি গল্পটি বিবৃতি করো। গল্পটি হলো নাটোরে অনুষ্ঠানে প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষার প্রচলন করেন। লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে। সে এক হই হই রই রই ব্যাপার। প্রথমে স্পেশাল ট্রেন ও পরে স্টিমারে করে পদ্মা পেরিয়ে নাটোর। এই সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি নাটোর মহারাজ জগদীন্দ্রনাথ, তার ব্যবস্থাপনায় এক রাজকীয় আয়োজন, যেমন খাওয়া দাওয়া তেমনি অন্যান্য সব ব্যবস্থা। তারপর যথারীতি শুরু হয় গোলটেবিল বৈঠক এবং বক্তৃতা। ইংরেজিতে যেই বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা প্রতিবাদ শুরু করেন। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি, এমনকি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন। এটি লেখকের মনে রাখার মতো ঘটনা। এভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হয়। এ সম্পর্কে লেখক জানান, সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লাম। এবার 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তরকে একটি উদাহরণ দাও। তো কোনো কিছু সাধারণভাবে বর্ণনা করা হয় যে বাক্যে, তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন আজ দোকানপাট বন্ধ থাকবে। 3 দাগের 2-এরটা বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে আবেগসূচক বাক্যে। দেখো আনন্দ দিয়ে বাক্য রচনা করলে কী হবে? আহা কি সুন্দর উপহার। এরপর বিস্ময়, আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলিব না। উচ্ছ্বাস, উফ সমুদ্রের কি অপরূপ সুন্দর, সমুদ্রের রূপ কি সুন্দর। ঘৃণা, ছি কি কুৎসিত মূর্তি। এবার 3 উদাহরণ দিতে বলেছে ক্রিয়াবাচক বিশেষ্যর উদাহরণ হবে চিতাবাঘ প্রচণ্ড জোরে দৌড়ায়। সাপেক্ষবাচক সর্বনাম, যারা প্রতিযোগিতায় নাম দিতে চাও তারা শিক্ষিকার কাছে নাম জমা দাও। সর্বনামের বিশ্লেষণ, তুমি খুব ভালো, আমি তত ভালো নই। আলংকারিক অব্যয়, তুমি কিন্তু কাজটা ভালো করলে না। অসমাপিকা ক্রিয়া, ময়ূর পেখম তুলে নাচছে। এরপর 3-4 বলেছে কাঁচা ও বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। কাঁচা এর 5 রকমভাবে ব্যবহার করলে কেমন হয় দেখো। কাঁচা বয়সে অনেকেই ভুল করে,
অর্থাৎ এই বাক্যের মাধ্যমে কম বয়স বোঝাচ্ছে। তমাল ইংরেজিতে বড্ড কাঁচা, অর্থাৎ অদক্ষ। আমি কখনোই কাঁচা কাজ করি না। কাঁচা কাজ বলতে এখানে অপরিণত বুদ্ধির কথা বলা হচ্ছে। কাঁচা মালের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কাঁচা মালের অভাবে শিল্পের উৎপাদন, শিল্পতে যে জিনিসপত্র তৈরি হয় তো তার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কাঁচা সোনায় খাদ মিশিয়ে গয়না তৈরি করতে হয়, অর্থাৎ কাঁচা সোনায়, অর্থাৎ বিশুদ্ধ সোনা, এখানে কাঁচা অর্থে বিশুদ্ধ বোঝানো হচ্ছে। এরপর বসা, বসা দিয়ে 5টা হলে ছাত্রছাত্রীরা গাছের নিচে বসে আছে, অর্থাৎ এখানে বসা অর্থ উপবেশন। বসে বসে খেলে কুবেরের ধন ফুরোতেও সময় লাগে না, অর্থাৎ এখানে বসে বসে খাওয়াটাকে বিনা পরিশ্রমে খাওয়ার কথা বলা হচ্ছে। বটতলার মোড়ে স্বপ্নপ্রাপ্ত শিবলিঙ্গ বসিয়ে তপন শিব মন্দির বানানোর পরিকল্পনা করছে, অর্থাৎ এখানে বসিয়ে জায়গায় স্থাপন করার কথা বলছে। কারখানার বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক বসে রয়েছে, অর্থাৎ কর্মহীন হয়ে পড়েছে। এখানে বসে থাকা মানে কর্মহীন, মানে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার বলা কথাগুলি আমার মনে বসে গিয়েছে, অর্থাৎ দাগ কেটে গেছে। তিনি যে কথাগুলো বলেছিলেন আমার মনে বসে গেছে, অর্থাৎ দাগ কেটে রয়েছে। এবার 4 দাগে বলেছে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলিকে স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। একটা তারিখ দেওয়া হয়েছে দেখো। এরপর সম্পাদক, এখানে একটা পত্রিকা দিতে পারো, আনন্দবাজার বা যে কোনো একটা পত্রিকা। আমি এখানে যুগান্তর পত্রিকার নাম দিয়েছি। এবার তার অ্যাড্রেসটা দিয়েছি, ধারাবন্দি, গৌরীপুর, কলকাতা। বিষয় নদীর পাড় স্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য আবেদন। দেখো, মহাশয়, বাংলায় একটি নদী প্রধান এলাকা। নদী যেমন আমাদের জল পলি দিয়ে সমৃদ্ধ করে, ঠিক তেমনি প্রচণ্ড বন্যায় নদীর নিকটবর্তী এলাকাগুলি চরম ক্ষতির সম্মুখীন হয়। প্রতি বছর মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর ও হুগলির খানাকুল বন্যার প্রকোপে জলমগ্ন হয়। কিন্তু তাই নয়, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। গৃহহীন ও সম্পদহীন হয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। নদীর তীরবর্তী এলাকায় যেখানে পাড় সহজেই ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, সেখানে বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি ও এলাকার মানুষের উদ্দেশ্যে বেশি করে গাছ লাগাতে হবে এবং ক্ষয়প্রবণ অঞ্চল থেকে বসতি সরিয়ে আনতে হবে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার বহুল প্রচারিত পত্রিকায় জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব। ইতি বিনীত হুমায়ুন কবির, গৌরীপুর। তো বাংলা বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক হয়ে গেল। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যে যে বিষয়গুলি এই সেপ্টেম্বর মাসে বাকি আছে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ।